শরীফ ওসমান হাদির ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ জামিন বিতর্ক নিয়ে মুখ খুললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এই ফয়সাল মাসুদ সে জামিন পাইল কিভাবে? তারে জামিন দিয়েছে, এখন আসিফ নজরুল কিছু জানে না। বাংলাদেশের সরকারের কোনো না কোনো অংশের আবশ্যকতা ছিল কিনা না এই হাদি চেষ্টার প্রয়াসের মধ্যে। হাদিকে লিক করা ফয়সালের পালানো নিয়ে চাঞ্চল্যকর তথ্য। ইলিয়াস হোসাইন বলছেন ফয়সালকে জামিনে বের করার ব্যবস্থা করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। দর্শক, আজকের আরো একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ আপনাকে জানাই স্বাগতম। দর্শক, আমরা শুধু একজন ওসমান হাদিকে হারাইনি, হারিয়েছে একটা দেশের রত্নকে, যার পুরো শরীর জুড়ে ছিল দেশপ্রেম এবং দেশের মানুষের জন্য ভালোবাসা। যদি ঘটনাটি কে করেছে সেটা চিহ্নিত হলেও, তবে কার ইন্ধনে তারা এই ঘটনাটি ঘটিয়েছে দর্শক, সেটা কিন্তু এখনো কিন্তু খোলাসা হয়নি। তবে এবার সিঙ্গাপুর থেকে হাদিকে দেশে আনার পর থেকেই কিন্তু বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য কিন্তু বিভিন্ন মহল থেকে কিন্তু আসছে দর্শক, যেখানে কিন্তু একজন উপদেষ্টার নামও কিন্তু চলে এসেছে। কারণ দর্শক, যে হাদিকে সরিয়ে দিয়েছে সে কিন্তু গত কয়েক মাস আগে কিন্তু জেলে ছিল। তবে সে কিভাবে জামিন পেল, কার ইন্ধনে জামিন পেয়েছে দর্শক, যেহেতু আমাদের দেশের আইন উপদেষ্টা হচ্ছে আসিফ নজরুল, সেক্ষেত্রে আপনাদেরকে আর কিছুই তো বুঝিয়ে বলা লাগবে না দর্শক। যেটা দেখাবো আপনাদেরকে আমাদের আজকের গুরুত্বপূর্ণ রিপোর্টটিতে কিন্তু দেখাবো, যেটা দেখলে কিন্তু আপনারা রীতিমতো একেবারে চমকে উঠবেন দর্শক, একজন উপদেষ্টা হয়ে কিভাবে এমন একটা জঘন্য কাজ করতে পারে। হ্যাঁ দর্শক, এই বিষয়গুলো সম্পূর্ণ বিস্তারিত কিন্তু প্রমাণ সহ কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই এক এক করে কিন্তু স্টেপ বাই স্টেপ এই বিষয়গুলো তুলে ধরেছেন, যেটা দেখলে কিন্তু আপনারা রীতিমতো একেবারে চমকে উঠবেন দর্শক। কারণ এই আসিফ নজরুলের বিরুদ্ধে কিন্তু আরো বেশ কয়েকবারই কিন্তু নানা রকম অভিযোগ উঠলেও মানুষ সেটা কর্ণপাত করেনি। তবে এবার এই হাদির এই বিষয়টিকে নিয়ে দর্শক পুরো দেশে একেবারে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে। ছাত্র জনতা কিন্তু ঢলে ঢলে নামছে কিন্তু রাস্তায় এর প্রতিবাদ করতে, এবং যারা এই জঘন্য ঘটনাটি ঘটিয়েছে, যারা ইন্ধনদাতা দর্শক, তাদেরকেও সহকারে সাজা দেওয়ার জন্য কিন্তু ছাত্ররা কিন্তু একের পর এক কিন্তু হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। আর যে বিষয়গুলি কিন্তু আমাদের সামনে আজকে খোলাসা করেছে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই, তাই আপনার কাছে দর্শক এতটুকুই অনুরোধ করব যে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই কি বলতে যাচ্ছে আগে সম্পূর্ণ বিস্তারিত তথ্যগুলো শুনুন দর্শক, তারপর মন্তব্য করবেন। তাই আজ আর কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু এখানে নষ্ট করবো না আমরা দর্শক। শুরুতে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই যে গোপন তথ্যগুলো দিচ্ছেন সেগুলি আগে আপনাদেরকে এক এক করে শুনিয়ে নিয়ে আসি। আপনারা জানেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি নেই। আজকে যে হাদির করা হলো, এই ফয়সাল মাসুদ সে যে ছাত্রলীগ করতো সেটা উল্লেখ করে নাই। উল্লেখ কেন করেনি? আগের থেকে প্রিপারেশন, যে উল্লেখ করলে তার তো জামিন হবে না, জামিন নিতে কষ্ট হবে। আওয়ামী লীগ সে জামিন পাইলো কিভাবে? তারে জামিন দিয়েছে, এখন আসিফ নজরুল কিচ্ছু জানে না। আসিফ নজরুল, তুমি যে বিচারপতিদেরকে যে তুমি করলা, তুমি যে নিয়োগ দিলা, এই মানুষগুলোর উপরে দাঁড়ায় তারপরে তোরা উপদেষ্টা হয়েছিস, তোরা বড় বড় পদে বিচারপতি হয়ে 5 তারিখের পর থেকে আজকে পর্যন্ত আসিফ নজরুলের সাথে আমার কোনো ব্যক্তিগত সমস্যা আছে? তোরা আওয়ামী লীগের লোকজনরে ঘরে পর্দায় সমানে জামিন করাইছিস। আসিফ নজরুলকে যে বাংলাদেশ এই হাসিনার পতনের পেছনে এই বর্তমান এই যে সরকারের ভিতরে দেখছেন, কারোর কোনো অবদান নাই, একটারও কোনো অবদান নাই। ডক্টর ইউনূসের যে সমস্যা ছিল সেটা ব্যক্তিগত, তার সে ব্যক্তিগত সমস্যা। এই দেশের জন্য ইউনূস জীবনে কোনোদিন কোনো কিছু করে নাই। এই দেশ আসিফ নজরুল স্বাধীন করেনি। এই দেশ ডক্টর ইউনূস দেশেই ছিল না। এই দেশে স্বরাষ্ট্রমন্ত্রী এই উপদেষ্টা হয়েছে, চেনেন নাকি তারা? এই রেজওয়ানা সারা এরকম বিপ্লব সারা পৃথিবীতে কোনোদিন কেউ করতে পারে নাই। পুরো একটা দলের সব কটারে দেশ থেকে যেতে বাধ্য করেছে এই দেশের সাধারণ মানুষ। সেই মানুষগুলোরে আপনারা কি দিলেন? এখন পর্যন্ত আহত অনেকের চিকিৎসা দেওয়া হয় নাই, এখন পর্যন্ত নিহত অনেকের পরিবারের টাকা পায় নাই। যার যেমন মনে চায় হাস্যকর অবস্থায় নিয়ে গিয়েছে জুলাই পুরো আন্দোলনটাকে। তাদের কারণে আজকে আপনি এখানে বসে আছেন। যাই হোক ভাই, বিচার যার যার বিচার তার করতে হবে। আজকে একটা কথা খুব খুব সুন্দরভাবে বলে রাখি, আসিফ নজরুল, তারা যদি নাকি তোরা খালি সরবি, খালি তারপরের দিন থেকে তোদের পেছনে লাগা হবে, থাকতে দেওয়া হবে না তোদের। তোরা কি মনে করছিস এই দেশের সব মানুষ তোদের মতো বিক্রি হয়ে গিয়েছে? এই দেশে যারা আহত হয়েছে, যারা রাস্তায় নেমেছিল, তারা সব ঘরে চলে গিয়েছে, তাদের কিছু নাই, তারা রাস্তার মধ্যে, তারা কিছু করতে পারবে না, সব আছে, খালি তাদের একজন নেতা ছিল না। সেটার ব্যবস্থা, সেটার জন্য একটা আমব্রেলা, একটা শেড তৈরি করা হচ্ছে। এই ভাষা, এই আজাদি মুভমেন্ট বাংলাদেশ যেটা, সেটা হবে তাদের একটা প্ল্যাটফর্ম। সেখান থেকে সবকিছু বিচার করা হবে, সেখান থেকে সবার প্রতিশোধ নেওয়া হবে। কি করা দরকার, যা করা দরকার সেটা করতে হবে। ভালো থাকেন, দেখেন কি হয়। এই আসিফ নজরুল যে ওনার কিচ্ছু জানে না, তুই বিচারকদের নিয়োগ দিস নাই পর্যন্ত বিভিন্ন জায়গায় জেলা দায়রা জজ টজ এইসব জায়গাতে সেই এই হিন্দুগুলোরে বসায় রাখছে, সেগুলোর বসায় রাখছে, সেগুলোর এখন পর্যন্ত ঢাকা থেকে নিয়ে বিভিন্ন জেলায় অনেকগুলো ঢাকা। তো এই যে আসিফ নজরুলের পিএস মাসুম সারা জীবন আওয়ামী লীগের দালালি করছে, তারা এনে তার পিএস বসায় রাখছে, সব পুরো একদম আইন মন্ত্রণালয় সে চালায়। কারণ এরা আমাদের এই রক্তের সরকার না,
এরা সব নিজের পেট ভরার জন্য, নিজেদের মতো করে নিজেরা চলার জন্য এখানে এসছে। তো সবাই ভালো থাকেন। তারা ভারতে যাওয়ার পরে ভারতে আশ্রয় নিয়েছে, ভারত তাদেরকে গ্রেফতার করে অন্য দেশে পাঠিয়ে দিবে, নাকি পালক পুত্রের মতো পেলে পুষে রাখবে, এটা ভারতের সমস্যা। কিন্তু এরা যখন বর্ডারটা ক্রস করে ভারতের বর্ডারে ঢোকার আগে তো বাংলাদেশের বর্ডারে এরা ছিল, তখন কেন বাংলাদেশের বর্ডারের কোনো লোক এটাকে নিয়ন্ত্রণ করতে পারলো না, তাদেরকে গ্রেফতার করা গেল না? বিশেষ করে এত বড় একটা ঘটনার পরে স্বাভাবিক আমরা জানি যে বর্ডারগুলোতে অনেক বেশি রেড অ্যালার্ট থাকে। এই প্রশ্নটা করতেই হবে। সেক্ষেত্রে আমাদের এই সন্দেহটা কি খুব অমূলক যে বাংলাদেশের সরকারের কোনো না কোনো অংশের, আমি বলবো না পুরো অংশের, কোনো ধরনের পৃষ্ঠপোষকতা ছিল কিনা না এই হাদি প্রয়াসের মধ্যে? এই প্রশ্নগুলো কিন্তু যৌক্তিকভাবে আগামীতে আসবে এবং কোনো একদিন দিন ফিরলে আমরা জানি তদন্তে বেরিয়ে আসবে যে হয়তো কোনো গোয়েন্দা সংস্থা বা বিশেষ কোনো সংস্থা বা সরকারের বিশেষ কোনো উপদেষ্টার ইঙ্গিতে এই কাণ্ডগুলো হলেও হতে পারে। এই কমিশন বা ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের একটা কর্মসূচি ঘোষিত হয়েছে। এই ভিডিওটা আপনারা যখন দেখছেন ততক্ষণে হয় এই কর্মসূচিটি পালিত হয়ে গেছে অথবা কয়েক ঘন্টার মধ্যে এটা পালিত হবে। অবশেষে অরিন্দম কহিলা বিষয়ে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের এই কর্মসূচিতে আমি খুবই এক্সাইটেড, খুবই আনন্দিত, খুবই তৃপ্ত এবং দুই হাত তুলে এটাকে সমর্থন দিচ্ছি যে ভারতীয় দূতাবাসকে ঘেরাও করা হবে। ঘেরাও করার পিছনে যে যুক্তিটা তারা দিয়েছেন, যে দাবিটা তারা করেছে, এটা খুবই যৌক্তিক একটা দাবি। যে সেখানের মধ্যে যে মুশকিলটা তৈরি হচ্ছে, আমাদের দেশে অপরাধ করার পর অপরাধীরা পালিয়ে ভারতে চলে যাচ্ছে, এর বাইরে প্রচুর সংখ্যক রাজনৈতিক নেতাকর্মী যাদের অধিকাংশই এই দেশের মধ্যে মামলা ফেস করছেন তথা অপরাধী, আওয়ামী লীগের নেতাকর্মী, শেখ হাসিনা সহ বা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেক মন্ত্রী, এমপি এবং ছোটখাটো ইভেন তৃণমূলের নেতারা কলকাতা এবং দিল্লিতে আশ্রয় নিয়েছেন বলে জানা যায়। এদেরকে ফেরত দিতে হবে এবং বিশেষ করে হাদিকে ভারতে চলে গিয়েছেন, আমি জানি না এটা কতটুকু সত্য বা মিথ্যা, সেটার ফেরত দেওয়ার এবং এটা খুব প্রকাশ করার জন্য তারা এই দূতাবাসমুখী মিছিল করছেন। এবং আমি পত্রিকা সূত্রে যেটা বলি, আমি নিজে একজন খুব ভারত বিরোধী লোক, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এটা কি আসলে শুধুমাত্র এই সৎ উদ্দেশ্যে করা হচ্ছে, নাকি এর পিছনে রাজনীতিকে আড়াল করার একটা চেষ্টা আছে? আপনারা জানেন এই সরকার যখন ব্যর্থ হয়, মানে তারা সবসময় ব্যর্থ, যখন ব্যর্থতা বেশি চোখে পড়ে যায় তারা কিছু পাবলিক স্টান্টবাজি করে। প্রথমে তারা কি করবে, তারা কোনো একটা নায়িকারে গ্রেফতার করে ফেলবে, ধরেন পরিমণিরে গ্রেফতার করে ফেলবে বা এরকম কাউকে গ্রেফতার করে ফেলবে, এবং সেটা যদি না পারে তারপরে তারা কিছু ড্রোন শো দিবে, ড্রোন শো দিয়ে যদি এটা না হয় তাহলে একটা হেলিকপ্টার শো দিবে, বিমান শো দিবে, বিমান থেকে পালাবে, বাতি জ্বালাবে, এইসব অংশ তারা করে পুরো জিনিসটাকে তারা একটা পাবলিক স্টান্টবাজিতে নিয়ে যায়। এই পাবলিক স্ট্যান্ডবাজির অংশ হিসেবে ভারতীয় দূতাবাস দখলের চেষ্টা হচ্ছে কিনা, ঘেরাও কর্মসূচি দেওয়া হয়েছে কিনা, এটা আমাদেরকে বুঝতে হবে। কারণ মৌলিক যে প্রশ্নটা যদি তুলতে হয়, মৌলিক প্রশ্নটা তুলতে হবে হাদিকে কারা আক্রমণ করেছে, কিন্তু ওনার যারা করেছিল এরা কারা? ঢালাভাবে আওয়ামী লীগের উপরে দোষ দেওয়া হচ্ছে এবং এই দুজনকে আওয়ামী লীগের নেতাকর্মী হিসাবে চিহ্নিত করা হচ্ছে, যে দুজনকে প্রাইমারি সাসপেক্ট হিসাবে নেওয়া হয়েছে। বাট আমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশের সবাই একসময় আওয়ামী লীগ করতো, এখন সবাই গাছের পাতা সহ সবাই এখন বিএনপি করে। এবং এই সাদিক কায়েম যদি 5 আগস্টের পট পরিবর্তন না হতো, এখন উনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে বিভিন্ন হল শাখা ছাত্রলীগের সাথে মিছিল করতেন। সুতরাং এই যে দুজনকে এখন আওয়ামী লীগ বলা হচ্ছে, তারা আদৌ কি আওয়ামী লীগ ছিল কিনা, না তারা সরকারি পৃষ্ঠপোষকতা এই হত্যার সঙ্গে জড়িত ছিল, এই প্রশ্নটা উঠতে হবে। বাংলাদেশের একেবারে সাধারণ সাংবাদিক যারা আছেন, একেবারে যদি আমি বলি শাকিল, রূপা সহ অসংখ্য সাংবাদিক, অসংখ্য অ্যাক্টিভিস্ট, সাধারণ লোকজন, কোন একটা আওয়ামী লীগ করতো, ছাত্রলীগ করতো, বা সে না করলে তার নানা করতো বা নানার পাশের বাড়ির লোকরা করতো, এরা গ্রেফতার হয়েছে এবং এদের কারো জামিন হচ্ছে না। সেই জায়গায় সহ এই দুটো লোক গ্রেফতার হওয়ার কিছুদিন পরেই কিভাবে জামিন পেয়ে গেল? কারণ ডক্টর ইউনূসের লোকগুলো ঢাকা শহরে একটা কাণ্ড ঘটিয়ে কিভাবে ভারতে চলে গেল, যদি এই দাবি সত্য হয়ে থাকে এই প্রশ্নটা উঠতে হবে। সরকারি কোনো গোয়েন্দা সংস্থা, সরকারি কোনো সংস্থার সংশ্লিষ্টতা ছাড়া নির্বিঘ্নে ঢাকা শহর, ঢাকা হচ্ছে বাংলাদেশের একবার সেন্ট্রাল, এখান থেকে একেবারে চলে গেল। কিভাবে চলে গেল? পুরো রাস্তা তাদেরকে কেউ ধরতে পারলো না। এবং কি করছে আমাদের সীমান্ত ম্যানেজমেন্ট কি হচ্ছে, এই প্রশ্নটা আমাদেরকে তুলতে হবে। তারা ভারতে যাওয়ার পরে ভারতে আশ্রয় নিয়ে এত বড় একটা ঘটনার পরে স্বাভাবিক আমরা জানি যে বর্ডারগুলোতে অনেক বেশি রেড অ্যালার্ট থাকে, এই প্রশ্নটা করতেই হবে। সেক্ষেত্রে আমাদের সম্মানিত দর্শক শ্রোতা, সাংবাদিক ইলিয়াস হোসাইন ভাই যে কথাগুলি বলেছে দর্শক, এই হাদির এই ইয়েগুলো সম্পর্কে দর্শক, এগুলো শোনার পর আপনার কি মনে হয়, আদৌ কি এর সাথে কি কোনো উপদেষ্টার সংশ্লিষ্টতা আছে দর্শক? কারণ যারা ভারতে এই মুহূর্তে পালিয়ে গিয়েছে তারা কিন্তু স্পষ্টভাবেই কিন্তু ইঙ্গিত দিচ্ছে তাদের দিয়ে এই কাজটা করানো হয়েছে, এবং মাত্র 3 মাস আগে কিন্তু তাদেরকে জামিন করানো হয়েছিল। কিন্তু তবে কারা করিয়েছে তাদেরকে জামিন দর্শক? অবশ্যই কোনো আইনজীবী করিয়েছে। তবে ওই আইনজীবী কার ইন্ধনে, কার সাথে চলাফেরা করে, কার ইন্ধনেই তাকে জামিন করিয়েছে দর্শক, সেটা কিন্তু ঘাটলেই কিন্তু বেরিয়ে আসবে মূল তথ্যগুলো। তবে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই যে তথ্যগুলি দিয়েছেন দর্শক, এগুলি কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো নয়, কিছুটা হলেও কিন্তু এখানে সত্যি হতে পারে। কারণ ওসমান হাদি ছিল বাংলাদেশের জন্য একজন বীর শ্রেষ্ঠ, যে কিনা যার পুরো দেহ জুড়ে কিন্তু দেশপ্রেম, দেশের মানুষের জন্য ভালোবাসা। মাত্র কয়েক মাসের মধ্যেই নির্বাচনকে কেন্দ্র করে কয়েক মাসের মধ্যেই কিন্তু জনগণের হৃদয় কিন্তু একেবারে কিন্তু জায়গা করে নিয়েছে ওসমান হাদি। এবং তার এমন অবস্থায় তো কিন্তু দর্শক সকলে কিন্তু আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, যেমনটা কিন্তু আপনারা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন। আমার মনে হয় আমার এই বয়সে আমি দেখিনি যে কোন রাজনীতিবিদের জন্য দেশের মানুষ এইভাবে আর্তনাদ করতে দর্শক, যেমনটা কিন্তু হাদির জন্য করছে।
তাই আমি অন্ততপক্ষে জোর কণ্ঠে এতটুকুই বলতে পারি দর্শক, যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের অবিলম্বে কিন্তু দর্শক বিচার হওয়া দরকার। এমনকি যারা ইন্ধন দিয়েছে, যাদের একটি কথার কারণেও সাহস পেয়েছে, তাদেরকে পর্যন্ত এই শাস্তির আওতা আনতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনি কি মনে করেন সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ এবং আপনাদের এই মতামতের কারণেই কিন্তু আমাদেরকে এতটাই অনুপ্রাণিত করে দর্শক ভিতর থেকে আমরা পরবর্তী নিউজগুলো আবার আপনাদের সামনে তুলে ধরতে আগ্রহী হব। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সকলে আশা করি।